আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিএসএস ক্লাস 2। এবং গত সিএসএস ক্লাসে আমরা সিএসএস এর খুব সিম্পল জিনিসগুলো আমরা শিখছিলাম, অর্থাৎ আমরা সিএসএস এর বেসিক জিনিসগুলো শিখছি এবং সেটা দিয়েও আমরা কিন্তু সুন্দর কিছু কিছু ডিজাইন করতে পারি। এবং আজকের এই ক্লাসে আমরা শিখব সিএসএস এর ডিপ থিংস, অর্থাৎ আমরা এখানে শিখব ফন্ট সাইজ। আমরা ফন্টগুলোকে ছোট বড় করতে পারবো, ফন্ট ফ্যামিলি ব্যবহার করে আমরা বিভিন্ন স্টাইলের ফন্ট ব্যবহার করতে পারবো। এবং আমরা এখানে শেখাবো যে আমরা কম্পিউটারের ফন্টগুলো কীভাবে ব্যবহার করতে পারি এবং বাইরে থেকেও আমরা ফন্ট ইম্পোর্ট করে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। সাথে আমরা শিখব টেক্সটে আমরা কীভাবে ছায়াযুক্ত করতে পারি, অর্থাৎ টেক্সট শ্যাডো, এবং সাথে শিখব বক্স শ্যাডো। এবং এরপরে আমরা অপাসিটি শিখব এবং হোভার শিখব। হোভারটা কি? হোভারটা কিন্তু খুবই কাজের জিনিস, আমরা ডেভেলপাররা বা ডিজাইনাররা প্রতিনিয়ত আমরা ব্যবহার করি। তো তারপর আমরা শিখব পজিশনিং, আমাদের ডিপগুলো আমরা কীভাবে পজিশন বিভিন্ন জায়গায় রাখতে পারবো। এবং তারপর আমরা শিখব ডিসপ্লে ইনলাইন ব্লক। গত ক্লাসে অর্থাৎ প্রথম যে HTML ক্লাসটা ছিল, তারপর এক ভাই বলছিল যে আমরা কি হবে HTML এর একটা ট্যাগ নিছে, তারপর ওইটা মনে করেন পি ট্যাগটা তো ব্লক টাইপ ট্যাগ বা ব্লক স্টাইল ট্যাগ। এই ব্লক স্টাইল ট্যাগটাকে আমরা কিভাবে ইনলাইন ট্যাগে রূপান্তর করতে পারি, সেটা আমরা ব্যবহার করতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এগুলো আমরা ব্যবহার করে শিখব। তারপর আমরা সবার শেষে শিখব আমরা সিএসএস ব্যবহার করে কিভাবে আমরা একটা ওয়েবসাইটে অ্যানিমেশন করতে পারি। এগুলো খুবই সিম্পল জিনিস, কিন্তু আমরা শিখে যদি প্র্যাকটিস করি তবে কেবল সিম্পল হবে। তো এটা আমাদের সিএসএস ক্লাস 2 এবং ক্লাস করার দিক থেকে এটা 3 নাম্বার ক্লাস। HTML এর একটা, সিএসএস প্রথম ক্লাস এবং সিএসএস দ্বিতীয় ক্লাস, অর্থাৎ আমাদের 3টা ক্লাস, 3 নাম্বার ক্লাস এটা। এবং এখন আমরা যদি ইন্ডেক্স পেজে চলে যাই, এখানে আমরা আমরা ফাইলগুলো দেখে নিই আমাদের এখানে কি কি ফাইল আমরা ক্রিয়েট করছি। এখানে index.html নামে একটা ফাইল আছে এবং styles.css নামে আরেকটা ফাইল আছে। গত ক্লাসে যেগুলো আমরা ফাইলে রাখছিলাম সবগুলো ওই রকমই আছে এবং সবগুলো কানেক্ট করে রাখছি অলরেডি। যেমন এখানে আমরা HTML5 স্ট্রাকচার নিয়েছি, টাইটেল ব্যবহার করে CSS ক্লাস 2 লিখছি। সাথে উপরে আমরা লিঙ্ক ট্যাগ ব্যবহার করে এখানে styles.css যে পেজটা ছিল সেটা এখানে কানেক্ট করছি। এগুলো আমরা গত ক্লাসে শিখছিলাম। এবং এই ক্লাসে আমরা প্রথমেই শিখি যে আমাদের কি আছে। এখানে আমরা ফন্ট সাইজ শিখব। ফন্ট সাইজটা কি? তো আমরা এখানে একটা ডিভ নিলাম আমরা এবং ডিভের নাম দেব। ডিভের নাম দেই ডিভ ক্লাস, তো আমাদের অ্যাট্রিবিউট নিতে হবে এবং ক্লাস অ্যাট্রিবিউটের এখানে নাম দেব আমরা মাই ডিজাইন। নাম দিলাম, আমরা ইচ্ছা মতো নাম দিতে পারি, এটা কোনো সমস্যা না। এবং তারপর আমরা এখানে আমরা একটা H2 নেই, অ্যাবাউট বাংলাদেশ লিখি, এটা তো হলো। তারপর আমরা আরেকটা পি ট্যাগ নেই, পি ট্যাগের ভিতরে আমরা এখানে লিখে দিই বাংলাদেশ সম্পর্কে কিছু ছোটোখাটো তথ্য। এটা এখানে ডিজাইন হয়ে গেল। তো আমরা সিএসএস এর আরেকটা, আমরা গত ক্লাসে কিন্তু আমরা সিএসএস এর টেক্সট অ্যালাইন শিখছিলাম, আমরা কীভাবে টেক্সটগুলোকে আমরা সেন্টারে রাখতে পারি। সেরকম আমরা এখানে একটু সেন্টারে রাখি, তাহলে হয়তো সুন্দর হবে। আমরা H2টাকে টার্গেট করি, H2টাকে আমরা টার্গেট করলাম, অর্থাৎ H2টাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে টেক্সট অ্যালাইন করে দিই এটার সেন্টারে চলে গেল। এরপর আমরা পিটাকে আমরা যদি টার্গেট করি, অর্থাৎ পিটাকে যদি সিলেক্ট করি এবং পিটাকেও সিলেক্ট করে আমরা টেক্সট অ্যালাইনমেন্ট করব। টেক্সট অ্যালাইনমেন্ট আমরা কি করব? এটা কি আমরা সেন্টারে রাখবো? না, এবার আমরা সেন্টারে রাখবো না। একটা জিনিস লক্ষ্য করুন যে আমাদের বাম পাশে লেখাগুলো কিন্তু এক সিরিয়ালে, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন সোজা আছে এখান থেকে।
এবং কিন্তু ডান পাশে লক্ষ্য করলে দেখা যায় যে প্রথম লাইনটা হচ্ছে ছোট, দ্বিতীয় লাইনের থেকে কিন্তু প্রথম লাইনটা ছোট, ফলে এরকম অনেকগুলো লাইন হওয়ার পরে কিন্তু এটা কিন্তু হচ্ছে বাজে অবস্থায় তৈরি করে, তো সৌন্দর্য হারিয়ে ফেলে। তো এই সৌন্দর্যটা ফিরে আসার জন্য আমরা দুই পাশে একই সমান করব। প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন সবগুলো লাইনের প্রথমে এবং শেষে সবগুলো সমান থাকবে। কেমন হবে? আমরা এখানে যদি হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দেই, তাহলে দেখেন শেষেরটা কিন্তু হচ্ছে শেষে প্রথম লাইন এবং দ্বিতীয় লাইন দুইটাই হচ্ছে একই সমান হয়ে গেছে। এটা হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই। আমরা হচ্ছে নতুন টেক্সট অ্যালাইন শিখলাম। এবং এরপর আমরা এখানে হচ্ছে ফন্ট ফ্যামিলি ব্যবহার করব। আমরা হচ্ছে যদি মেইন ডিভটাকে এখানে সিলেক্ট করি, মেইন ডিভটার আমরা ক্লাস নিয়েছিলাম মাই ডিজাইন, এবং এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করি। তো আমরা প্রথম থেকে এখানে ধরি, এটাকে আমরা যেহেতু ক্লাস ব্যবহার করছি সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে ডট দিতে হবে। ডট দেওয়ার পর আমরা হচ্ছে নামটা দেব, তারপর সেকেন্ড ব্র্যাকেট, এবং তারপর শুরু হয়ে যাবে আমাদের ডিজাইন। তো আমরা কি প্রথমে শিখবো, ফন্ট সাইজ। তো আমরা ফন্ট সাইজ নামে একটা হচ্ছে এখানে প্রপার্টি নেই। ফন্ট সাইজ প্রপার্টি নেওয়ার পরে আমরা হচ্ছে মাই ডিজাইনের ভিতর তো আমরা ফন্ট সাইজ নিলে ভালো লাগবে না, আমরা হচ্ছে পিতে ফন্ট সাইজ নেই। পি ট্যাগের ভিতরে ফন্ট সাইজ নিলাম আমরা। ফন্ট সাইজ আমরা হচ্ছে এখানে 20px করে দিলাম। লেখাগুলো কিন্তু বড় হয়ে গেল, আরও বড় করে দিই আমরা, 30px করে দিলাম। লেখাগুলো আরও বড় হয়ে গেল, এখন হচ্ছে খাপ ছাড়া হয়ে গেছে, আমরা ছোটই রাখি। আমরা হচ্ছে যদি 12px করি, লেখাগুলো কিন্তু px করি নাকি, এখন লেখাগুলো কিন্তু আরও অনেক ছোট হয়ে গেল। এভাবে আমরা হচ্ছে লেখার সাইজ আমরা ইচ্ছা মতো বড় ছোট ইচ্ছা মতো করতে পারি। তো এখানে আমরা হচ্ছে যদি 17px রাখি, 17px এখন কিন্তু ঠিক আছে আমার মনে হয়, বা আমরা আরও কমাতে পারি, 15px করে রাখলাম, 15px এটা। তো এখানে হচ্ছে আমরা যদি এশিয়াটাকে টার্গেট করি, এশিয়াটাকে আমরা হচ্ছে স্প্যান ট্যাগের ভিতরে রেখে দিই, স্প্যান এশিয়া। আচ্ছা, সাউথ এশিয়া। তো এশিয়ার আমরা হচ্ছে যে স্প্যানটা আছে, আমরা স্প্যানটাকে টার্গেট করি, স্প্যানটাকে আমরা টার্গেট করলাম। তারপর হচ্ছে এখানে আমরা কিন্তু এখানে ফন্ট হোয়াইট, অর্থাৎ এটাকে আমরা লেখাটাকে আমরা মোটা, চিকন, আরও বোল্ড, এগুলো আমরা হচ্ছে সিএসএস ব্যবহার করে করতে পারি। আমরা কিন্তু হচ্ছে বোল্ড ট্যাগ ব্যবহার করে হচ্ছে লেখা বোল্ড করতেছিলাম, কিন্তু আমরা ওখানে হচ্ছে নিয়ন্ত্রণ করতে পারছিলাম যে আমরা হচ্ছে যেরকম ওখানে মোটা আছে আমরা তার চেয়ে অল্প একটু কম মোটা চাচ্ছি, এরকম আবার হচ্ছে অল্প একটু বেশি মোটা চাচ্ছি, সব কিছু আমরা এখানে নিয়ন্ত্রণ করতে পারবো। সেটা হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে। ফন্ট ওয়েটটা আমরা যদি এখানে দেই 100 আছে, ফন্ট ওয়েট 100, ফন্ট ওয়েট 200, ফন্ট ওয়েট 200 দিয়ে আমাদের কিছুই হচ্ছে না, আমরা ডাইরেক্ট 500 দেই, কিছুই হচ্ছে না, 600। এখন বোঝা যাচ্ছে যে কি হয়ে গেল, 500 দিয়ে কি হচ্ছিল, হ্যাঁ মোটা ছিল কিন্তু বোঝা যাচ্ছিল না, এখন 600 দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে ভালো মতো। এবং আমরা ফন্ট ওয়েট বোর্ডও ব্যবহার করতে পারি। আমাদের সাধারণ লেখাটা যেটা আছে সেটা কিন্তু হচ্ছে একটা ফন্ট ওয়েট নর্মালে আছে, এবং ফন্ট ওয়েট আমরা এখান থেকে বোল্ড করে দিলাম, এখন সুন্দর লাগছে আমার মনে হয়। এবং আমরা হচ্ছে এখন এখান থেকে আমরা ফন্ট সাইজটা কিন্তু শিখে গেলাম। কিন্তু আমরা যদি চাই ফন্ট ফ্যামিলির পরিবর্তন, অর্থাৎ ফন্ট ফ্যামিলি অর্থাৎ ফন্টের যে স্টাইলটা আছে, লেখার যে স্টাইলটা আছে সেটাকে আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমরা ব্যবহার করব ফন্ট ফ্যামিলি। আমরা কিন্তু অলরেডি হচ্ছে মাই ডিজাইন নামে যে ক্লাসটা ব্যবহার করছিলাম সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলি ব্যবহার করব। ফন্ট ফ্যামিলি প্রপার্টি, ফন্ট ফ্যামিলি দেখেন ফন্ট ফ্যামিলি লেখার পরে আমাদের কিন্তু অলরেডি কিছু সাজেশন চলে আসছে। কুরিয়ার, নিউ, ফ্র্যাঙ্কলিন, গিল, দুসেডা, টাইমস নিউ রোমান, অ্যারিয়াল, ক্যাব্রিয়া,
ক্যামব্রিয়া, জর্জিয়া, ইম্প্যাক্ট, ভার্ডেনা এবং এগুলো ফন্ট হচ্ছে অলরেডি আমাদের ব্রাউজারে আছে, ব্রাউজারে এগুলো ফন্ট ব্যবহার বুঝতে পারে। কিন্তু এছাড়াও আমরা হচ্ছে বাইরের ফন্টগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এগুলো ফন্ট আমরা প্রথমে ব্যবহার করি। আমরা হচ্ছে অ্যারিয়াল, হেলভেটিকা ব্যবহার করলাম। দেখেন লেখাগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল কিন্তু। এরপর আমরা আরও ব্যবহার করতে পারি ইম্প্যাক্ট। দেখেন এগুলো সবগুলো লেখা কিন্তু মোটা হয়ে গেল। এগুলো যদি আমাদের পছন্দ না হয় তবে আমরা হচ্ছে ফন্ট ইম্পোর্ট করতে পারি। এগুলো হচ্ছে আমাদের ব্রাউজারে ফন্ট আছে। এটাকে আমাদের হচ্ছে যে সাজেশনগুলো পাওয়ার জন্য আমরা করব কি, কন্ট্রোল এবং স্পেস একসাথে চাপবো, তাহলে আমাদের হচ্ছে এখানে ভ্যালু দেওয়ার জন্য সাজেশনগুলো আমাদের দেখাবে। এগুলো আমাদের মনে রাখতে হবে না, সাধারণত কোড এডিটরে সাজেশনে এগুলো থাকে, সেগুলো হচ্ছে ব্যবহার করা হয়। এবং সাধারণত অনেক সময় ডেভেলপাররা অ্যারিয়াল ব্যবহার করে, অ্যারিয়াল, হেলভেটিকা, সান্স সেরিফ, অ্যারিয়াল ব্যবহার করলাম এখানে। আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করবেন যে আমরা যদি এখানে শুধু অ্যারিয়াল লিখি তাহলে ওই একই লেখা দেখাচ্ছে, এবং আমরা যদি ফুল রাখি তাহলে ওই একই লেখাই দেখাচ্ছে। তাহলে এতগুলো রেখে, অর্থাৎ এখানে আমরা 3টা ভ্যালু ব্যবহার করছি, অ্যারিয়াল কমা দিয়ে আমরা হেলভেটিকা, কমা দিয়ে আমরা সান্স সেরিফ ব্যবহার করছি। আমরা 3টা ভ্যালু কেন দিলাম? এখানে 3টা ভ্যালু দেওয়ার কারণ হচ্ছে আমরা ব্রাউজারকে বলে দিই যে আমরা হচ্ছে, তুমি হচ্ছে প্রথমে ব্যবহার করবে অ্যারিয়াল। যদি অ্যারিয়াল ফন্টটা যদি তুমি না পাও তবে হেলভেটিকা ব্যবহার করো, যদি হেলভেটিকাও না পাও তবে তুমি সান্স সেরিফটা ব্যবহার করো। এভাবে আমরা কয়েকটা এরকম করে দেওয়ার ফলে, কয়েকটা ফন্ট এখানে দেওয়ার ফলে ব্রাউজারের ব্যবহারের সুবিধা হয়। এবং প্রথম ফন্টটা আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে আমাদের ব্রাউজার প্রথমে ব্যবহার করে, যদি না পাই তাহলে সেকেন্ডটা, না পেলে তাহলে থার্ডটা। আমরা এখানে 2টা ভ্যালু দিতে পারি, 3টাও দিতে পারি, 2টা দিতে পারি, অথবা আমরা 1টাও দিতে পারি, আমাদের ইচ্ছা মতো। আমরা ইচ্ছাতে বেশি ফন্ট দিতে পারি, ফলে হচ্ছে আমরা ব্রাউজার যদি একটা ফন্ট না পায় তাহলে দ্বিতীয়টা ব্যবহার করবে, না পেলে তৃতীয়টা, না পেলে চতুর্থটা, এরকম হচ্ছে ব্রাউজার ফন্টগুলো ব্যবহার করবে। এরপর আমরা হচ্ছে এখন এগুলো ফন্ট আমার পছন্দ হয়নি, আমরা নতুন কোনো একটা ফন্ট ব্যবহার করব, সে ফন্টটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি? নতুন ফন্ট ব্যবহার করার জন্য আমরা হচ্ছে এখানে, যদি আমরা এখানে গুগল ফন্টে চলে যাই, আমরা গুগল ফন্ট, আচ্ছা আমরা প্রথম থেকে যাই, আচ্ছা আমরা এটাকে রিমুভ করে দিই। এবং এখানে আমরা হচ্ছে এখানে সার্চ করতে পারি, কিন্তু সার্চ করতে পারি যে গুগল ফন্টস ব্যবহার করবেন সাধারণত, কারণ হচ্ছে গুগল ফন্টসগুলো ব্যবহার ইজি, অন্যান্য ক্ষেত্রে ইম্পোর্ট করা অনেক কঠিন হয়ে যায়। এবং ডেভেলপাররা সাধারণত গুগল ফন্টস ব্যবহার করে, কারণ এখানে প্রচুর পরিমাণে ফন্টস আছে এবং ব্যবহার করা খুবই ইজি। গুগল ফন্টস আমরা এখানে সার্চ দিলাম, তাহলে এখানে হচ্ছে একটা ওয়েবসাইট আসছে যে fonts.google.com। এই fonts.google.com-এ আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর অনেকগুলো ফন্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতো ফন্ট ব্যবহার করতে পারি। ধরেন আমাদের হচ্ছে এই ফন্টটা খুব পছন্দ হয়েছে, তো এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। আমরা ফুল স্ক্রিন করি, এই ফন্টটা আমরা ব্যবহার করতে পারি। কীভাবে ব্যবহার করতে পারি? এখানে আমরা হচ্ছে ডান পাশে গেট ফন্ট নামে একটা যে বাটন আছে সেটাতে ক্লিক করলে আমাদের একটা পেজে নিয়ে যাবে, এখান থেকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। এখানে আমরা হচ্ছে অলরেডি একটা ফন্ট রেখে দিয়েছিলাম, এটাকে আমরা রিমুভ করে দিই। এবং এখানে হচ্ছে আমরা স্যাভেট বা এরকম একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে আমরা হচ্ছে এখন ব্যবহার করবো, আমরা সিলেক্ট করলাম। এবং এটাকে আমরা হচ্ছে যদি আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে চাই তাহলে আমরা হচ্ছে গেট এমবেড কোড, গুগল ফন্টে এখানে ক্লিক করার পর গেট এমবেড করে ক্লিক করব। এবং তারপর আমরা এখান থেকে 2টা অপশন পাচ্ছি। যদি আমরা এখানে প্রথমে আমাদের ওয়েবের ভিতর আছে, দেখেন এখানে হচ্ছে ওয়েব, অ্যান্ড্রয়েড, iOS, ফ্লাটার। আমরা হচ্ছে ওয়েবের জন্য ব্যবহার করতে পারি, অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করতে পারি, iOS এর জন্য ব্যবহার করতে পারি, ফ্লাটারের জন্য ব্যবহার করতে পারি। তো আমরা যদি ওয়েবে ক্লিক করি তবে আমাদের 2টা অপশন দেখাচ্ছে যে আমরা লিঙ্ক ব্যবহার করে
ইম্পোর্ট করতে পারি এবং ইম্পোর্ট ইম্পোর্ট ব্যবহার করে আমরা হচ্ছে ইম্পোর্ট করতে পারি। লিঙ্ক ব্যবহার করে আমি ইম্পোর্ট করার জন্য এখানে সব কিছু বলে দেওয়া আছে যে আমাদের ইম্পোর্ট করার জন্য এমবেড কোডগুলো ব্যবহার করতে হবে, যে এখান থেকে এই 3টা লিঙ্ক কোড কপি করতে হবে, কপি করে সেগুলোকে রাখতে হবে কার ভিতর, হেড ট্যাগের ভিতরে রেখে তারপর হচ্ছে আমাদেরকে এই ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে হবে নামটা। এবং আমরা যদি ইম্পোর্ট করি তাহলে কি করতে হবে, ইম্পোর্ট করার জন্য আমাদের হচ্ছে স্টাইল ট্যাগের ভিতর বা সিএসএস এর ভিতর, যে সিএসএস নামে আমরা যে ফাইলটা ক্রিয়েট করছি সেখানে আমরা হচ্ছে এটা সবার উপরে রাখবো এবং তারপর হচ্ছে ফন্ট ফ্যামিলিটা ব্যবহার করব। আমরা হচ্ছে দুইটাই দেখি। আমরা প্রথমে ইম্পোর্ট দিয়ে দেখি। আচ্ছা, ইম্পোর্ট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে এটাকে কপি করলাম ইম্পোর্ট কোডটা, এবং আমাদের সিএসএস এর ভিতরে এসে আমরা এখানে এটাকে নিয়ে আসি এবং এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিলাম। আমাদের এখনো পরিবর্তন হয়নি কারণ আমরা এখনো নামটা ব্যবহার করিনি। আমরা এখানে নামটা ব্যবহার করি ফন্ট ফ্যামিলি। আচ্ছা, দেখেন আমাদের লেখার ডিজাইন কিন্তু সম্পূর্ণ, ওই তো আমরা যে ডিজাইনটা কপি করছিলাম সেই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসলো, সবকিছু ইজিলি এখানে চলে আসলো। খুব ইজিলি আমরা হচ্ছে নতুন একটা ফন্ট আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু ইম্পোর্ট করে ফেলছি। এবং আমরা যদি দ্বিতীয় মেথডটা দেখি, আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দেই এবং এরিয়াল রেখে দেই। তারপর আমরা এখান থেকে এবার লিঙ্ক ব্যবহার করা শিখব। লিঙ্ক ব্যবহার করার জন্য এটা আমরা কপি করলাম, কপি করে কোথায় রাখতে হবে, হেড ট্যাগের ভিতরে। এখানে কিন্তু বলে দেওয়া আছে, তো হেড ট্যাগের ভিতরে আমরা এখানে রেখে দিলাম, হেড ট্যাগের ভিতর নিলাম আমরা। তারপর কিন্তু এখনো চেঞ্জ হয়নি কারণ আমরা হচ্ছে নামটা চেঞ্জ করিনি। আমরা এখান থেকে নামটা আবার চেঞ্জ করে দিই, স্যাভেট। দিলাম, দেখেন আমাদের ডিজাইনটা অর্থাৎ ফন্টটা কিন্তু চলে আসছে। এখানে নতুন একটা ফন্ট পেয়ে গেলাম আমরা ইম্পোর্ট করার মাধ্যমে। তো আচ্ছা, আমাদের যে ডেভেলপার বা ডিজাইনাররা আছে সাধারণত এখানে এরকম করে HTML এর ভিতর লিঙ্ক ট্যাগ ব্যবহার করে না, কারণ এটা হচ্ছে আমরা যে সিএসএস এর ভিতর যদি আমরা ইম্পোর্ট করার মাধ্যমে যদি আমরা কোডটা রাখি তবেই কেবল হচ্ছে এটাকে সুন্দর দেখাবে। আমরা এটাকে কপি করলাম এবং সিএসএস এর ভিতরে আমরা হচ্ছে সবার উপরে ইম্পোর্ট করব। এ হলো আমাদের ডিজাইন, আমরা এইভাবে রেখে দেই। আচ্ছা, এ গেল আমাদের হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি। এবং এরপর আমরা শিখব কি, টেক্সট শ্যাডো। এখানে আমরা কিন্তু আপনাদের হচ্ছে যে সিএসএস শর্ট নোটটা আছে সেটা কিন্তু আমরা দিয়ে দিছি এবং সেটার ভিতরে সবকিছু আমাদের সুন্দরভাবে বর্ণনা করা আছে। আপনারা সেগুলো যদি এখানে বুঝতে অসুবিধা হয় তবে আপনার ওখানে শর্ট নোটটা দেখে খুব সহজে বুঝতে পারবেন। আরও এই ভিডিওটা দেখার পরে যদি আপনি শর্ট নোটটা দেখেন তবে আপনার জন্য আরও সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে হচ্ছে টেক্সট শ্যাডো ব্যবহার করব। আমরা এখানে যে পি ট্যাগটা ব্যবহার করছি, আচ্ছা আমরা H2 এর ভিতর আমরা হচ্ছে একটু টেক্সট শ্যাডো ব্যবহার করি। টেক্সট শ্যাডো, আচ্ছা আগে থেকে যেগুলো ফন্ট আছে সেগুলো রিমুভ করে দিই। আমরা এখানে এরিয়াল ব্যবহার করব, ফন্ট ফ্যামিলি। এটা খুব সুন্দর ফন্ট হয়, এরিয়ালটা ব্যবহার করি, এটাই সুন্দর আছে। ওগুলো হাবি জাবি ফন্ট দিয়ে লেখার একটা ওয়েবসাইটের সৌন্দর্য কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা সাধারণত এরিয়াল বা রোবোটো ফন্টগুলো ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে সুন্দর হবে। আমরা রোবোটোটাকে এখান থেকে ইম্পোর্ট করি। রোবোটো হয়তো প্রথমে আছে রোবোটো। আমরা এটাকে গেট ফন্টে ক্লিক করার পরে, গেট এমবেডে ক্লিক করার পর এটা আমরা রিমুভ করে দিই এবং এখানে আমরা ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর এখান থেকে কপি করলাম ইম্পোর্টটা, তারপর এখান থেকে আবার রোবোটো ফন্ট ফ্যামিলিটা কপি করে এখানে দিয়ে দিলাম। এগুলো আমাদের ডিজাইন, রোবোটো সান্স সেরিফ।
রোবট ফন্ট আমরা এখান থেকে ইউজ করছি। এবং যে H2টা আছে এটাকে আমরা এখন আর একটু ডিজাইন করব। আমরা একটু টেক্সট শ্যাডো দেব। তো টেক্সট শ্যাডো আমরা একটা প্রপার্টি ব্যবহার করি, টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডো নামে আমরা এখানে প্রপার্টি ব্যবহার করি। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আমাদের ওয়াইফাইটা আমরা ডিসকানেক্ট করলাম। তাহলে কি হয় দেখি আমরা। এখান থেকে কিন্তু সবকিছু চলে গেল। আমরা আমাদের HTML পেজটাকে আবার যদি আমরা এখান থেকে উইথ লাইভ সার্ভার করি তো চলে আসছে আবার। এবং ফন্ট ফ্যামিলি কি আগের মতোই আছে? বোঝা যাচ্ছে না অবশ্য। আচ্ছা, এটা এইভাবেই থাক, আমরা অন্য সময় দেখব। এবং এখানে আমরা টেক্সট শ্যাডো যুক্ত করব। কোনটায়? এই তো অ্যাবাউট বাংলাদেশ যে লেখাটা আছে সেটাই আমরা এখানে টেক্সট শ্যাডোটা ব্যবহার করব। টেক্সট শ্যাডো ব্যবহার করার জন্য টেক্সট শ্যাডো। আচ্ছা, এখানে আমরা একটা ভ্যালু নেই, 1 পিক্সেল, 2 পিক্সেল, তারপর আমরা হ্যাশট্যাগ CCC। আপনারা কি এখানে লক্ষ্য করছেন যে কি পরিবর্তন হলো? এটাকে আমরা যদি রেড করে দিই তাহলে হয়তো বোঝা যাবে। আচ্ছা, এখন কিন্তু বোঝা যাচ্ছে। আমরা একটু বড় করি। অ্যাবাউট বাংলাদেশের লেখার নিচে হচ্ছে একটা রেড কালারের ডিজাইন চলে আসছে। এটা কি? এটাকে বলা হয় টেক্সট শ্যাডো, অর্থাৎ লেখার একটা ছায়া তৈরি হবে। এবং সেটা হচ্ছে আমরা ছায়াটা তৈরি করার জন্য এখানে ব্যবহার করি টেক্সট শ্যাডো। এবং এখানে হচ্ছে আমাদের প্রথমটা হচ্ছে হরিজেন্টালে কতটুকু শ্যাডো পড়বে, এবং তারপর হচ্ছে ভার্টিক্যালে কতটুকু শ্যাডো পড়বে, দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যালে কতটা শ্যাডো পড়বে। এবং তারপরে আমরা আরেকটা ভ্যালু ব্যবহার করতে পারি, যে আমরা হচ্ছে 5 পিক্স এখানে দিলাম। তারপরে দেখেন এখানে নিচে কিন্তু সব কিছু ঘোলা হয়ে গেল। তো এখানে আমরা হচ্ছে কয়টা ভ্যালু পাচ্ছি? 4টা ভ্যালু দিলাম। প্রথমটা হচ্ছে আমাদের হরিজেন্টালে কতটুকু হচ্ছে আমাদের টেক্সট শ্যাডো পড়বে, তারপর দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যালে কতটুকু টেক্সট শ্যাডো পড়বে, এবং তৃতীয়টা হচ্ছে আমাদের ব্লার কতটুকু হবে, আমাদের যে শ্যাডোটা হবে সেটার ব্লার কতটুকু হবে। এবং তারপর আমরা এখানে কালার ব্যবহার করব। আমরা যদি এখানে CSS নোটে আসি, আমাদের এখানে বলে দেওয়া আছে সব কিছু, যে হরিজেন্টাল অফসেট, ভার্টিক্যাল অফসেট, ব্লার রেডিয়াস, তারপর কালার। এখানে এই 4টা ভ্যালু আমরা ব্যবহার করি। তো তারপর হচ্ছে এখানে আমরা যদি একটু 5 px এর জায়গায় আমরা যদি হচ্ছে 1 px একটা টেক্সট শ্যাডো ঘোলা করে দিই, তারও হচ্ছে বেশি হয়ে গেল মনে হয়, কম হয়ে গেছে। আমরা একটু টেক্সট শ্যাডোটা একটু বাড়িয়ে দিই, 3 না, তারপর 2। আমরা এইভাবে ইচ্ছা মতো আমরা কিন্তু কম বাড়া করতে পারি। আমরা হচ্ছে হরিজেন্টাল ভার্টিক্যাল সব দিক দিয়ে আমরা হচ্ছে এটাকে কম বাড়া করে ব্যবহার করতে পারি। আমাদের টেক্সট শ্যাডোটা এখানে আসলো। অথবা আমরা ব্ল্যাক কালারের একটা শ্যাডো দিতে পারি এখানে, ফলে আমাদের ডিজাইনটা আরো সুন্দর হবে। বা হোয়াইট কালারের ডিজাইন, হোয়াইট কালার তো দিলে হবে না এখানে। আচ্ছা, আমরা রাখলাম, ব্ল্যাকই রাখি। টেক্সট শ্যাডো পড়লো। এরপর হচ্ছে আমরা যদি এখানে আর একটু বাড়িয়ে দিই, প্রথমটা যদি বাড়িয়ে দিই দেখি যে কীরকম হচ্ছে। দেখেন, এটা হচ্ছে হরিজেন্টালি কিন্তু এদিকে ডানের দিকে চলে গেল। তো এটাকে আমরা হচ্ছে 1 px রাখি, এবং ভার্টিক্যালে যেটা আছে সেটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে চেক করি যে কেমন হচ্ছে। যে 2 px রাখি তাহলেই হচ্ছে। আর ঘোলাও আমরা হচ্ছে, অর্থাৎ ব্লারটা যেটা আছে সেটা আমরা 2 px রাখছি। এটা হলো আমাদের টেক্সট শ্যাডো এফেক্ট। এবং
এরপর আমরা কিন্তু বক্স শ্যাডো দিতে পারি। বক্স শ্যাডোটা কি? বক্স শ্যাডো হচ্ছে একটা বক্সের শ্যাডো। আমরা যদি একটা ডিভ নেই, ধরেন আমরা এখান থেকে একটা ডিভ নিই, বা পুরোটাই এটাই কিন্তু আমরা একটা ডিভ নিতে পারি। এটাকে মাই ডিজাইন যেটা আছে সেটা হচ্ছে আমরা নির্দিষ্ট একটা ওয়াইড দিতে পারি, WYTTIS। আচ্ছা, ওয়াইড আমরা এখান থেকে দেই যে এটা হবে 500 px। বড় হয়ে গেল। আমরা এটাকে লেখাটাকে ছোট করে দিই এবং বা বড় করে দিই, আর একটু লেখাটাকে একটু বড় করলাম, 500 px দিলাম। তারপর এখানে একটা বর্ডার দিলাম। বর্ডার হচ্ছে এগুলো কিন্তু আমরা শিখছি, 1px দিলাম, তারপর সলিড এবং ব্ল্যাক দিই। আচ্ছা, এখানে একটা ব্ল্যাক দিয়ে আমরা একটা বর্ডার তৈরি করলাম। আর এটা হচ্ছে আমাদের মূল যে ডিভের এরিয়া সম্পূর্ণটা এটার ভিতর আছে। এরপর আমরা কিন্তু এখানে প্যাডিং দিতে পারি, অবশ্যই প্যাডিং, বা পুরোটার জন্য আমরা না দিই, এর জন্য আমরা একটা প্যাডিং দেব। প্যাডিং আমরা সম্পূর্ণ দিকেই 10 px করে দেই। তো এই হলো আমাদের ডিজাইন। এরপর হচ্ছে আমরা এখানে যে মাই ডিজাইন নামে যে সিলেক্টরটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে এখানে আমরা হচ্ছে এখন বক্স শ্যাডো ব্যবহার করব। বক্স শ্যাডোকে, এটা একটা বক্স তৈরি হলো না, এটার জন্য আমরা একটা শ্যাডো তৈরি করব। সেই শ্যাডোটাই হচ্ছে আমাদের বক্স শ্যাডো। তো আমরা এখানে বক্স শ্যাডোটা ব্যবহার করি। বক্স শ্যাডো, বক্স শ্যাডোর জন্য আমাদের কয়টা ভ্যালু ব্যবহার করতে হবে আমরা এখানে CSS শর্ট নোটে দেখি যে আমাদের বক্স শ্যাডোর জন্য আমাদের হরিজন্টাল অফসেট লাগবে। আমরা কিন্তু এটা আগেও শিখছি, হরিজন্টাল অফসেট, ভার্টিক্যাল অফসেট লাগবে। এবং তারপরে ভ্যালুটা হবে আমাদের ব্লার রেডিয়াস, এবং তারপরে হবে আমাদের স্পেয়ার্ড রেডিয়াস, এবং তারপর হবে হচ্ছে কালার। আমরা যদি এখানে নিচে লেখা আছে যে কোনটা দিয়ে কি হয়, আমরা এগুলো হচ্ছে হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্লার, এগুলো আমরা আগে ব্যবহার করছি। এবং এখানে আমাদের শুধু নতুন জিনিস যেটা আসছে সেটা হচ্ছে আমাদের স্প্রেড রেডিয়াস, এবং এটা দিয়ে আমরা হচ্ছে ছায়ার আকারকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারি। ছায়ার আকারকে বাড়িয়ে কমিয়ে কীভাবে হয়, আমরা যদি এখানে ভ্যালুগুলো ব্যবহার করি, আমরা হচ্ছে ওই একইভাবে আমরা 1px 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 চারটে রাখলাম। তারপর আমরা এখানে কালার ব্যবহার করি। আচ্ছা, আমরা এখানে রেড ব্যবহার করি প্রথমে আমাদের বুঝতে যেন আমাদের সুবিধা হয়। তো আমাদের হচ্ছে 4 নাম্বার যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমাদের হচ্ছে কালার। তো আমরা এখানে কালারটা এখানে যদি 10px, সরি, এখানে আমাদের হচ্ছে স্পেয়ার রেডিয়াস, এটা হচ্ছে স্পেয়ার রেডিয়াস দেওয়ার ফলে এটা হচ্ছে চতুর্দিক দিয়ে কিন্তু মিলিয়ে যাচ্ছে। আমরা যদি এখানে 5px দিই তো হচ্ছে 5px, এটা হচ্ছে চতুর্দিক দিয়ে 5px বাড়িয়ে যাচ্ছে। এটাকে আমরা একটু, আচ্ছা 5px রেখে দিই আমরা এখানে। তারপর আমাদের তৃতীয় নাম্বার ভ্যালুটা কি? তৃতীয় নাম্বার ভ্যালুটা হচ্ছে আমাদের ব্লার, কতটুকু ব্লার হবে। আমরা এখানে 3 দিলাম, দেখেন ব্লার হয়ে যাচ্ছে এটা। তারপর এখানে 2 দিলাম, 2 ব্লার হলো, 5 দিলাম, আরও ব্লার হয়ে গেল। এটা হচ্ছে ব্লার। তারপরে আমাদের এখানে সেকেন্ড যে ভ্যালুটা আছে সেটা আমাদের কি? ভার্টিক্যাল ভ্যালু। ভার্টিক্যালে আমরা কোন দিকে নিয়ে যাব? আমরা 1px দিছি, এখানে আমরা 0 দিলে কি হচ্ছে? 0 দিলে কোনো কিছু হচ্ছে না। আমরা এখান থেকে 4 দিলাম, তো ভার্টিক্যালি এটার নিচের দিকে নেমে গেল। এবং এরপর আমরা যে হরিজন্টালি যে ভ্যালুটা আছে সেই হরিজন্টালি ভ্যালুটা আমরা কিন্তু পরিবর্তন করতে পারি। হরিজন্টাল ভ্যালুটা এখানে আমরা হচ্ছে 5 দিলাম, দেওয়ার ফলে এটা কিন্তু এইদিকে চলে গেল। এবং এখানে আমরা হচ্ছে 3 দিই, 3 দিলাম। আমরা যে স্পেয়ার্ড হয়ে গেছে এটাকে আমরা যদি 0 রাখি তাহলে কি হচ্ছে? তবুও কিন্তু সুন্দর আছে। সাধারণত সেক্ষেত্রে আমরা হচ্ছে বক্স শ্যাডোর ক্ষেত্রে অনেক সময় স্পেয়ার্ড যে রেডিয়াসটা আছে সেটা আমরা কিন্তু ব্যবহার করি না, ফলে আমরা এখানে 3টা ভ্যালু ব্যবহার করি শুধু বক্স শ্যাডো দেওয়ার ক্ষেত্রে। তো আমরা এটাকে 1px রেখে দিই বর্তমানে। এবং এটা হচ্ছে আমাদের কালারটাকে আমরা যদি একটু ব্ল্যাক বা ওই টাইপের কোনো কিছু দিই তাহলে হয়তো সুন্দর লাগবে। দেখেন এখানে একটা বক্স শ্যাডো তৈরি হয়ে গেছে। কিন্তু এটা হচ্ছে আমাদের
বক্স শ্যাডো। এটাকে আমরা ইচ্ছা মতো আবার হচ্ছে সুন্দর করতে পারি। আমরা অলরেডি কিছু বক্স শ্যাডো তৈরি করা আছে, সেগুলো ব্যবহার করতে পারি বা আমাদের কাস্টমাইজ করে নিতে পারি বক্স শ্যাডোটা। সেজন্য আমরা এখান থেকে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম। এই তো এখানে বাম পাশে যে সিলেকশন আইকনটা আছে, সিলেক্ট এলিমেন্ট, এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করলাম পুরোটাকে। তারপর এখান থেকে দেখেন সবার ডানে একবারে এখানে স্টাইলসগুলো আছে। এখানে বক্স শ্যাডো নামে একটা হচ্ছে প্রপার্টি আছে এবং সেখানে ভ্যালুগুলো আমাদের সিএসএসগুলো আছে। এখান থেকে এখানে আমরা যদি এই তো স্কোয়ার আইকনটাতে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা ইচ্ছা মতো এরকম করে চেঞ্জ করে নিতে পারবো। আমরা কোন দিকে চাচ্ছি, কোন দিকে দিলে ভালো হবে, আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আচ্ছা, আমরা এটা মনে হয় ভালো আছে, তাই না? আচ্ছা, এটা ভালো আছে। এবং ব্লারটাকে আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই, ব্লারটাকে আমরা হচ্ছে বাড়িয়ে দিলাম এবং স্পেয়ারটাকে আমরা কমিয়ে দিলাম, বা এরকম রাখলাম। ব্লারটাকে আরেকটু কমিয়ে দেওয়া যায়। এখন মনে হচ্ছে যে এটা একটু ভাসিয়ে আছে, এরকম মনে হচ্ছে। তো এখান থেকে আমরা অফসেটগুলো পেলাম যে হচ্ছে আমরা এক্স অর্থাৎ হচ্ছে হরিজেন্টালি 12 px দেবো, ওয়াই অফসাইডে আমরা 9 px দেবো। বা এখান থেকে আমরা কপি করতে পারি, পুরোটাকে কপি করলাম আমরা। কপি করার পর এখান থেকে পেস্ট করে দিলাম। তো এটা হচ্ছে এভাবে থেকে গেল, এটা হচ্ছে এভাবে সেভ হলো। আমাদের রিফ্রেশ দিই, এটা সেভ। তো এইভাবে আমরা হচ্ছে বক্স শ্যাডোগুলো দিতে পারি। এখন আমরা শিখবো, আমরা শিখলাম কি ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, এবং এখন আমরা শিখব অপাসিটি। অপাসিটি কি? তো এটাতে আমরা ব্যবহার করি, আমরা যদি ভালোভাবে বুঝতে চাই তাহলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতে পারি। এটাই আমরা এখানে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা মনে করেন যে গ্রিন করে দিলাম এবং বাকি কালারগুলো হচ্ছে হোয়াইট করে দিলাম। হ্যাশট্যাগ FFF ব্যবহার করলাম। আচ্ছা, এখন আমরা কিন্তু অপাসিটি ব্যবহার করব। তো অপাসিটি ব্যবহার করলে কি হয় আমরা যদি দেখি একটু। অপাসিটি দিলাম। অপাসিটি দেওয়ার ফলে আমাদের ডিফল্ট অপাসিটি হচ্ছে 1। আমরা এখানে চেক করি, এখানে হচ্ছে ডিফল্ট অপাসিটি আমাদের অন। এবং এর থেকে যদি আমরা হচ্ছে নিচের দিকে যাই তাহলে হচ্ছে অপাসিটিটা কি? অপাসিটি হচ্ছে আমরা এখানে যে বক্সটা দেখতেছি সেটা হচ্ছে কতটুকু দেখাবে বা দৃশ্যমান হবে কতটুকু, সেটা হচ্ছে আমাদের অপাসিটি। অপাসিটি যদি সাধারণত হচ্ছে ডিফল্টভাবে 1 থাকে এবং যদি আমরা কমাই তাহলে কম দৃশ্যমান হবে, যদি আমরা অপাসিটি বাড়াই তাহলে হচ্ছে বেশি দৃশ্যমান হবে। সাধারণত হচ্ছে 1 থাকে এবং 1 থেকে নিচের দিকে হচ্ছে অপাসিটিগুলো কমানো হয় এবং ডিফল্টভাবে যেটা আছে সেটা রাখা হয়। তো আমরা যদি এটাকে কমাই, যে আচ্ছা অপাসিটির ভ্যালু হচ্ছে আমাদের মূলত 0 থেকে 1 পর্যন্ত। আমরা অপাসিটি যদি 0 করে দিই, এটা কিন্তু মনে হলো যে এখান থেকে এটা মুছে গেছে, কিন্তু এটা কিন্তু এই জায়গায় আছে, কিন্তু আমরা হচ্ছে এটাকে দেখতে পারতেছি না। তো আমরা যদি ইন্সপেক্ট করি, আমাদের এখানে কিন্তু হচ্ছে আমাদের যে মাই ডিজাইন নামে আমাদের যে ডিপটা নিয়েছিলাম সেটা কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। এর ভিতর কিছু আছে নাকি নাই কিছুই দেখা যাচ্ছে না। তো আমরা হচ্ছে অপাসিটি 0 করে দিচ্ছি, এটা জায়গা মতোই আছে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ দৃশ্যমান নয়। তো 0 পয়েন্ট আমরা যদি অন করি, এটার ভ্যালু 0.1 করে দিলাম, তাহলে কি হলো, অল্প একটু দেখা যাচ্ছে। এরপর আমরা যদি আরেকটু বাড়িয়ে দিই 0.2, আরেকটু দেখা যাচ্ছে 0.3, আরেকটু দেখা যাচ্ছে, তারপর 4, 5, 6, 7, 8, 9 এবং তারপর হচ্ছে ভ্যালু অন। এটা হচ্ছে আমাদের অপাসিটি। তো অপাসিটি আমরা 0.9 রাখি আপাতত, এটা আমরা রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের ডিজাইনটা তৈরি হয়ে গেল। এগুলো হচ্ছে আমাদের অপাসিটি। অপাসিটির ভ্যালু 0 থেকে 1 পর্যন্ত হয় এবং এটা মূলত হচ্ছে একটা ডিভ বা এরিয়াকে দৃশ্যমান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। অপাসিটিও যত কম হবে তত হচ্ছে এটা কম দৃশ্যমান হবে। 1 হচ্ছে ডিফল্টভাবে যেটা থাকে, মানে সাধারণভাবে যে দৃশ্যমান হয় সেটা হচ্ছে 1। এবং
জিরো হচ্ছে কোনো কিছু দেখাবে না, জায়গার ভ্যালু জায়গার ডিপটা জায়গায় ছিল কিন্তু হচ্ছে অপাজিটি জিরো হওয়ার কারণে সেটা দেখা যাচ্ছে না। তো এখন আমরা হচ্ছে যদি এখানে যাই, এরপর আমরা হচ্ছে হোভার শিখি একটু। হোভারটা মূলত বাটনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা এখানে একটা বাটন তৈরি করে নিই। এখান থেকে আমরা হচ্ছে বাটন নামে একটা ট্যাগ ব্যবহার করলাম এবং বাটন ট্যাগের ভিতরে লিখলাম যে ক্লিক মি, এটা দিলাম, এটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। তারপর আমরা হচ্ছে এখানে এটা কিন্তু এখানে চলে আসছে, এটাকে আমরা ডিজাইন করতে পারি। আমরা বাটনটাকে এখানে ধরি, বাটনটাকে ধরলাম আমরা, এটাকে আমরা হচ্ছে মার্জিন দিলাম, মার্জিন টপ 20 px, সরি মার্জিন বটম হয়ে গেছে, মার্জিন টপে মার্জিন দিল। তারপর আমরা পেডিং দেব, এখানে পেডিং দিলাম 20 px, সব দিক দিয়ে হবে, বা হচ্ছে আমরা এখানে 10 px 20 px করে দিই। এটা হচ্ছে আমাদের তৈরি হয়ে গেল, পেডিংটা দেওয়া হলো। এরপর আমরা এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিই, ব্যাকগ্রাউন্ড কালার দেব আমরা হচ্ছে গ্রিন দিলাম বা গ্রিন রেড। আচ্ছা, এটাকে আমরা রেড করে দিই এবং কালার করে দিই আমরা হচ্ছে হোয়াইট ব্যবহার করলাম। ফন্ট সাইজটাকে আমরা বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 20 px, ফন্ট সাইজটাকে আমরা 20 px করে দিলাম এবং তারপর এখানে ফন্ট ওয়েটটাকে আমরা বলে দিই, যেটা হচ্ছে বোল্ড হবে, বোল্ড, লেখাটা হচ্ছে মোটা হয়ে গেল। এবং আমরা এরপর আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, বর্ডার আমরা যদি নান করে দিই তাহলে কোনো বর্ডার থাকবে না। এখানে কিন্তু কালো একটা বর্ডার ছিল, যদি বর্ডার আমরা যদি নান করে দিই তাহলে বর্ডারটা উঠে যাবে। এবং তারপর আমরা এখানে যদি একটা বর্ডার রেডিয়াস যদি দিই আমরা হচ্ছে 15 পিক্সেল আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস দিলাম, তাহলে একটা সুন্দর একটা বর্ডার তৈরি হয়ে গেল। এবং এরপর আমরা কিন্তু একটা বক্স শ্যাডো ব্যবহার করতে পারি এটার ক্ষেত্রে, বক্স শ্যাডো 1 px 2 px 3 px 5 px, সরি এটাকে আমরা 1 px রাখি এবং তারপর হ্যাশট্যাগ CCC। এটা হচ্ছে আমাদের কালার, একটা টেক্সট শ্যাডো তৈরি হয়ে গেল। বা আমরা আর একটু বাড়িয়ে দিই এটাকে, কালোটাকে। তো একটা হচ্ছে আমাদের কিন্তু একটা ক্লিক করলে একটা বাটন তৈরি হয়ে গেল। এই বাটনের উপর যখন আমরা মাউস নিয়ে এসেছি তখন কিন্তু কিছুই হচ্ছে না। তো এই বাটনের উপর আমরা মাউস নিয়ে আসলে এখানে হচ্ছে আমরা চাচ্ছি যে এখানে রংটা চেঞ্জ হয়ে যাবে। এখানে হচ্ছে রেড কালার ছিল, সে রংটা আমাদের ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা রেড কালার ছিল, সেটা হচ্ছে এখানে যখন আমরা মাউস নিয়ে আসবো সেটা হচ্ছে গ্রিন কালারের হবে। সেটা হচ্ছে আমরা করার জন্য হোভার ব্যবহার করি। অর্থাৎ আমরা বাটনটাকে ধরলাম এবং তারপর ক্লোন দিয়ে আমরা লিখব হোভার। আমরা যে ট্যাগটাই ব্যবহার করব বা কোনো ক্লাস নেম যে ব্যবহার করব, আইডি নেম, সব কিছু আমরা এখানে দেওয়ার পরে ক্লোন দেব, তারপর হোভার দেব। হোভার দেওয়ার পর এখান থেকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম এবং তারপর আমরা দেব যে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। এখন আমরা যদি এটার উপর নিয়ে যাই মাউস, এটা কিন্তু গ্রিন হয়ে যাচ্ছে, গ্রিন। রেড কালার ছিল, মাউস নিয়ে যাওয়ার পরেই এটা হচ্ছে আমাদের গ্রিন হয়ে গেল। এবং যখন কোনো লিঙ্ক হয় আপনারা লক্ষ্য করবেন, কোনো লিঙ্ক হলে তার উপর যদি আমরা মাউস নিয়ে যাই সেটা হচ্ছে একটা হাত বা ফিঙ্গার টাইপের হচ্ছে আমাদের একটা আইকন তৈরি করে। আমরা এখানে যদি লিঙ্কের উপর ক্লিক করি, তো লিঙ্ক নিয়ে আসলে কি হচ্ছে, একটা হাত হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এখানে ক্লিক করার জন্য একটা লিঙ্ক তৈরি হয়, যেহেতু এখানে কিন্তু আমাদের হাত হওয়ার প্রয়োজন ছিল, আমরা কিন্তু এখানে হাত তৈরি করতে পারি। এটা আমরা দেব হচ্ছে
যখন বাটনের উপর ক্লিক করবে তখন কার্সর হয়ে যাবে পয়েন্টার। দেখেন কার্সরটা পয়েন্টার হয়ে গেল এখানে। এটা হচ্ছে কার্সর প্রপার্টি, যেটা আমরা ভ্যালু দিলাম পয়েন্টার হবে। এই পয়েন্টার ছাড়াও হচ্ছে আমরা অন্যান্য কিছু আমরা এখানে তৈরি করতে পারি। আমরা এখানে যদি দেখি যে আমরা কি কি করতে পারি, কার্সর আমরা কপি রাখতে পারি, তাহলে কি হবে, এখানে দেখেন প্লাস আইকন তৈরি হয়েছে। তারপর কার্সর আমরা জুম রাখতে পারি, জুম ইন হবে, এখানে জুমের প্লাস আইকন তৈরি হয়েছে, জুম আউট, এভাবে আমরা ইচ্ছা মতো রাখতে পারি। তো আমরা আপাতত কার্সর পয়েন্টার রেখে দিলাম এবং কার্সর পয়েন্টার হয়ে গেল। এবং ব্যাকগ্রাউন্ড কালার যখন আমরা হোভার করতেছি তখন ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের হোভার। এবং এরপর আমরা শিখব পজিশন। এটা বিরাট বড় একটা জিনিস। তো আমরা হচ্ছে এখানে কিছু সিম্পল পজিশনিং শিখি। এটা হচ্ছে আমাদের ফুল। আচ্ছা, এই ক্লিক মি যেটা আছে বা এই যে মূল ডিপটা আছে সেখানে আমরা ছোট্ট একটা জিনিস নেই, কিছু আমরা এখান থেকে নিলাম। এখানে একটা বাটন আমরা নিতে পারি কিন্তু, বা এই বাটনটাকে আমরা এখান থেকে তুলে নিয়ে এসে এটার ভিতরে রেখে দিই, তাহলে আমাদের পজিশনিং শিখতে সুবিধা হবে। তো ডিফল্টভাবে এটা হচ্ছে এখানে পৌঁছে গেছে। এবং এখানে হলো এটা হচ্ছে এখানে একবারে লেফটে সবার নিচে হচ্ছে বসে গেল আমাদের এই বাটনটা। এটাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারি। সেটা কি হবে, আমরা পজিশনিং করে আমরা কিন্তু হচ্ছে মার্জিন দিয়ে লেফটে রাইটে এইভাবে নিতে পারি। কিন্তু সেক্ষেত্রে হয় কি, যে যদি আমরা মার্জিন দিই তবে ওপরের লেখা থেকে নিচে লেখা পর্যন্ত ওপরের লেখা থেকে নিচের দিকে সরে যাবে। কিন্তু আমরা চাচ্ছি যে লেখার উপরে ক্লিক মিটা থাকুক, তখন কি হবে। তো আমরা হচ্ছে কিছু পজিশনিং দেখি। আমরা এখানে পজিশন প্রপার্টিতে মূলত সাধারণত ডিফল্টভাবে পজিশনিংয়ে থাকে হচ্ছে স্ট্যাটিক। আচ্ছা, এখানে বাটনটাকে তো আমরা বাটনের এখানে আমরা পজিশন নেই, পজিশন স্ট্যাটিক এটা রাখলাম আমরা, ফলে কিছুই হয় না। সাধারণভাবে এটা হচ্ছে এর যে পজিশনটা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক থাকে। এবং তারপর যখন আমরা হচ্ছে এখানে আরও ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে পারি পজিশনে, রিলেটিভ দেওয়ার পরে কি হয়, এখন আমরা হচ্ছে এটাকে উপরে নিচে যে কোনো জায়গায় আমরা ইচ্ছা মতো নিতে পারি। কিন্তু রিলেটিভ দিলে সেটা হচ্ছে করা যায় না। আমরা এখানে এই পজিশনিংয়ের ক্ষেত্রে আমরা আরও কিছু প্রপার্টি ব্যবহার করব, যে টপ থেকে 10px, লেফট রাইট থেকে 0px। এগুলো কি হচ্ছে আমরা এখন দেখব সেগুলো। এখন এই পজিশনিং টপ রাইটে কি হচ্ছে এগুলো কিন্তু আমরা রিলেটিভে বুঝতে পারতেছি না, কারণ এই স্ট্যাটিক অর্থাৎ ডিফল্ট যেটা থাকে এবং রিলেটিভ ওই সেম কাজই করে। কিন্তু আমরা যদি আরও ভ্যালুগুলো ব্যবহার করি, যেমন হচ্ছে অ্যাবসলিউট, ফিক্সড, স্টিকি, তাহলে আমরা বুঝতে পারবো এগুলোর ব্যবহার। পজিশনিংয়ের ক্ষেত্রে এখন আমরা হচ্ছে এখানে রিলেটিভ রাখছি। আমরা যদি এখানে অ্যাবসলিউট রাখি তবে দেখেন এখন বোঝা যাচ্ছে যে টপ থেকে 10 পিক্সেল নেবে এবং রাইট থেকে 0 পিক্সেল, রাইটে গেছে 0 পিক্সেল নিচে এরিয়া, এবং তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা চলে আসছে পজিশনিং অ্যাবসলিউট অর্থ এটা হচ্ছে উপরে নিচে ইচ্ছা মতো, আর স্বাভাবিক প্রবাহ যেটা আছে সেটা ভেঙে ফেলে এটি ইচ্ছা মতো জায়গা দখল করে। আমরা যে জায়গাটা দেব সেটা দখল করবে, সেখানে এখন অন্য কোনো টেক্সট আছে কি নাই সেটা তার দেখার বিষয় নাই। আমরা এখানে এটাকে যেখানে যেতে বলবো সেখানে চলে যাবে। তো আমরা এখানে টপ থেকে 10 পিক্সেল নিছি, রাইট থেকে 0 পিক্সেল নিছি। এটা হচ্ছে এখানে টপ থেকে 10 পিক্সেল এবং রাইট থেকে 0 পিক্সেল নিয়ে চলে আসছে। এখানে দেখেন পুরোটাই হচ্ছে এখানে সবার রাইটে চলে গেছে। তো আমরা কিন্তু বাটনটাকে আমরা হচ্ছে রাখছিলাম কার ভিতর, মাই ডিজাইন অর্থাৎ ডিভের ভিতর রাখছিলাম আমরা
কিন্তু এটা কিন্তু ডিভের এরিয়া অতিক্রম করে বাইরে চলে গেছে। কারণ যখন আমরা হচ্ছে ডিভের এরিয়াটার ভিতর রাখতে যাব তখন আমাদেরকে ডিভের ভিতরে একটা পজিশনিং সিস্টেম নিয়ে আসতে হবে। তো আমরা ডিভের পজিশন দিই একটা, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। ডিভের পজিশন রিলেটিভ, যখন ডিভের পজিশন আমরা হচ্ছে যে যার ভিতর আমরা হচ্ছে যে এলিমেন্টটাকে আমরা হচ্ছে বিভিন্ন পজিশনিং করতে যাচ্ছি, সেটার যে প্যারেন্ট এলিমেন্ট আছে সেটা হচ্ছে যদি আমরা রিলেটিভ না দিই তবে সেটা হচ্ছে তার বাইরে চলে যাবে। যখন আমরা সেই প্যারেন্ট এলিমেন্টকে আমরা রিলেটিভ করে দেব তখন সেটা হচ্ছে আর বাইরে যেতে পারবে না, ওই এরিয়ার ভিতরেই থাকবে। তো এটা হচ্ছে সেই এরিয়ার ভিতরেই থাকলো। এটা হচ্ছে মূল প্যারেন্ট এলিমেন্টের পজিশন আমরা রিলেটিভ করে দিলাম। এরপর আমরা এখানে শিখি যে আমরা হচ্ছে কোথায় গেল, এখানে পজিশনিং হচ্ছে অ্যাবসলিউট করলাম, তারপর হচ্ছে এখানে ফিক্সড করে দিলাম। ফিক্সড করে দেওয়ার ফলে এটা হচ্ছে ফিক্সড হয়ে গেল, এটা পুরো ডিভের ওই জায়গায় ফিক্সড হয়ে গেল। এখন আপনি অন্য কিছু ব্যবহার করেন বা কোনো কিছু করেন সেই জায়গায় ওই জায়গাতেই থাকবে। আমরা এখানে অনেকগুলো আরও এলিমেন্ট যোগ করতে পারি, এরকম আমরা কয়েকটা আরও ডিভ নেই, বা এখানে আমরা কয়েকটা লরেম, আচ্ছা এখানে পি নেব, সরি পি নেওয়ার পরে পি ট্যাগের ভিতরে লরেম 100 করে দিই। এখানে আরও টেক্সট আসলো, তারপর আবার হচ্ছে পি নিলাম, লরেম 200 করে দিই, এখানে টেক্সট চলে আসলো। এখন দেখেন একটা লক্ষ্য করে যে প্রত্যেকটা আমরা যদি ব্যবহার করি, এখানে আমরা হচ্ছে প্রথমে কি ব্যবহার করছিলাম, অ্যাবসলিউট। তো এটা হচ্ছে এই ডিভের ভিতরে আছে, যখন আমরা এটা ক্লিক করতেছি এটা চলে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে এই ডিভের ভিতরে একটা লেখার উপরে চলে আসছে। বা টপ থেকে আমরা এখানে 20 px দিয়ে দেখাই যে এটা কিন্তু লেখার উপরে জায়গা নিতে পারে, আমরা 30 px দিয়ে দেখাই লেখার উপরে জায়গা নিয়ে নিছে। এটা হচ্ছে অ্যাবসলিউট, এর পজিশনটা অ্যাবসলিউট উপরে হয়ে গেছে, ওই ডিভের এরিয়ার ভিতরে উপরে হয়ে গেছে এই জায়গাটা। যখন এটা উপরে তুলতেছি এটাও চলে যাচ্ছে, কিন্তু এটা লেখার উপরে বা আমরা যেখানে নিছি সেই জায়গাতেই আছে ওই ডিভের ভিতরে। কিন্তু আমরা যখন হচ্ছে পজিশনিংটা এখানে অ্যাবসলিউটের পরিবর্তে আমরা হচ্ছে এখানে স্টিকি বা ফিক্সড দেব, আমরা হচ্ছে এখানে ফিক্সড দেই, ফিক্সড করে দিলাম। ফলে কি হচ্ছে, ফলে এটা আমরা যতই এখানে হচ্ছে স্ক্রল করি এটা ওই জায়গাতেই থাকবে। স্ক্রল করার পরেও আমরা যে জায়গায় ওটাকে সেট করছিলাম ওইটা সেখানেই থাকবে, ফিক্সড হয়ে আছে ওই জায়গাতেই সেটা। এটা হচ্ছে পজিশন ফিক্সড। এরপর আমাদের থাকলো পজিশন স্টিকি। স্টিকিটা কি হয়, আমরা এই যে বাটনটা আছে সেটা আমরা হচ্ছে আর একটু নিচে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে। বাটনটাকে আমরা ধরলাম, তারপর এখানে নিচে রাখলাম, ওইটা কিন্তু ওই জায়গাতে চলে গেল। তো এখানে আমরা ফিক্সড করে দেওয়ার ফলে এবং টপ রাইট থেকে আমরা এটাকে ফিক্সড করে দিচ্ছি, ফলে সেটা হচ্ছে ওইরকম করে চলে গেছে। এখন আমরা এটাকে রিমুভ করে দিই, এটা হচ্ছে আগের জায়গায় চলে আসলো। এবং এখন যখন আমরা স্টিকি করে দেব তখন এটা আঠার মতো লেগে থাকবে। কেমন, একটা জিনিস দেখেন, লক্ষ্য করেন বিষয়টা, যে যখন আমরা স্ক্রল করতেছি তখন এটা হচ্ছে উপরে গিয়ে থেমে যাচ্ছে। প্রথমে হচ্ছে এটা কিছুই হলো না, উপরের দিকে উঠতেছে, কিন্তু যখন হচ্ছে উপরে আর জায়গা পাচ্ছে না যাওয়ার তখন ওটা ওখানে থেমে গেছে, স্টিকি হবে আটকে আছে ওটা। এবং স্ক্রল করার পর ওটা উপরে উঠে আসে, তখন ওটা ফিক্সডের মতো কাজ করতেছে, স্টিকিটা তখন ফিক্সডের মতো কাজ করতেছে। এর আগে আমরা সাধারণ টেক্সটের মতো দেখলাম যে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে উঠে যাচ্ছে, তারপর ফিক্সড হয়ে গেল। এটা হচ্ছে স্টিকের কাজ। এই হলো আমাদের পজিশন রিলেটিভ, অর্থাৎ স্টিকে সাধারণভাবে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে সাধারণভাবে থাকে, এবং তারপর হচ্ছে আমরা এটাকে রিলেটিভ করে দিয়ে আমরা হচ্ছে টপ রাইট ইচ্ছা মতো আমরা হচ্ছে এখানে ভ্যালুগুলো দিতে পারি। এবং পজিশন আমরা যদি ফিক্সড করে দেই সেটা হচ্ছে সেখানেই থাকবে, এবং পজিশন অ্যাবসলিউট করে দিলে হচ্ছে
আমরা ইচ্ছা মতো উপরে নিয়ে এসে ইচ্ছা মতো আমরা সেটাকে ঘুরিয়ে নিতে পারবো, সেটা হচ্ছে পজিশন অ্যাবসলিউট। এবং স্টিকি কি করে, স্টিকি হচ্ছে প্রথমে ইচ্ছা মতো সাধারণ টেক্সটের মতো অর্থাৎ রিলেটিভের মতো কাজ করে, কিন্তু যখন ওর এরিয়া শেষ হয়ে যায় তখন এরিয়া শেষ হওয়ার পর এটা ফিক্সড হয়ে যায়। এটা হচ্ছে আমাদের পজিশনিং। এবং এরপর আমরা প্রায় 1 ঘন্টার মতো ক্লাস হয়ে যাচ্ছে, এরপর আমরা শিখি যে আমরা কীভাবে পজিশনের পরে জেড ইন্ডেক্সটা কি, জেড ইন্ডেক্স অ্যানিমেশন আজকেও হবে কি না। আচ্ছা, জেড ইন্ডেক্সটা আমরা আগে শিখি। জেড ইন্ডেক্স কি, আমরা যদি এখানে ব্যবহার করি জেড ইন্ডেক্স, আচ্ছা এই ক্লিক মিটাকে আমরা হচ্ছে অ্যাবসলিউট করে দিলাম, ফলে এটা কি হলো। আচ্ছা, এরপর আমরা এটাকে বাটনটাকে এটার ভিতরে রেখে দিই, এটা হচ্ছে এখানে চলে আসলো এবং এটা হচ্ছে এখানে অ্যাবসলিউট হয়ে আছে। কিন্তু আমরা চাচ্ছি যে এই লেখাটা যেটা আছে এটা হচ্ছে সবসময় লাগে না, যখন আপনার কোনো একটা টেক্সটকে অনেকগুলো টেক্সট একসাথে হয়ে গেছে তখন আপনি কোনটাকে উপরে দেখাবেন সেটা নির্ধারণ করার জন্য হচ্ছে এই জেড ইন্ডেক্স ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা একটা ব্যবহার করে দেখি। জেড ইন্ডেক্সের ভ্যালু যত বেশি হবে সেটা হচ্ছে শত উপরে থাকবে, তত উপরে থাকবে, যত বেশি হবে তত উপরে থাকবে, যত কম হবে অর্থাৎ মাইনাস ভ্যালু হবে তত সেটা নিচে থাকবে। এবং এটা সাধারণ ভ্যালু 0, এবং তারপর এটাকে যদি আমরা 1 দিই কোনো পরিবর্তন দেখবো না, 2 দিলে পরিবর্তন দেখবো না, কারণ এটা অলরেডি উপরেই আছে। কিন্তু আমরা যদি এটাকে -1 দিই কি হলো দেখেন, এই লেখার নিচে কিন্তু চলে গেছে, এটা লেখাগুলোর নিচে চলে গেল, লেখার নিচে চলে গেছে। আমাদের হচ্ছে যে বাটনটা আছে সেটা হচ্ছে লেখার নিচে চলে গেছে, মানে হচ্ছে আমরা লেখার নিচে যাওয়ার জন্য এখানে যতগুলো এখানে ডিভ বা এলিমেন্ট আছে এখানে সবগুলো সিরিয়ালে যদি আমরা দেই তাহলে এখানে জেড ইন্ডেক্স নাম্বার, আমরা ইন্ডেক্স নাম্বারে যেটা সবচাইতে বেশি দেব সেটা হচ্ছে সবচাইতে উপরে থাকবে, যেটা সবচাইতে কম থাকবে সেটা হচ্ছে নিচে থাকবে। সাধারণত মাইনাস ইন্ডেক্স দ্বারা সেটা হচ্ছে কোনো একটা এলিমেন্টের নিচে নেওয়া হয় কোনো একটা আরেকটা এলিমেন্টকে। এটা হচ্ছে আমাদের জেড ইন্ডেক্স আমরা হচ্ছে একটা মাইনাস রাখলাম এবং তারপর আমরা এখানে শিখব ডিসপ্লে ইনলাইন ব্লক। তো HTML ক্লাসের পর এক ভাই আমাকে হচ্ছে এখানে তার মনে করেন একটা হচ্ছে ব্লক টাইপ ট্যাগ আছে, ব্লক টাইপ ট্যাগ আমরা একটা নেই, আমরা একটা ব্লক টাইপ ট্যাগ নিলাম, দাঁড়ান অনেকগুলো টেক্সট লিখে ফেলছি অলরেডি। এখানে আমরা ব্লক টাইপ একটা ট্যাগ নেই, আমরা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতরে দিস ইজ আ প্যারাগ্রাফ লিখি, ব্লক টাইপ ট্যাগ কি আপনাদের কিন্তু আবার মনে করে দিই আমি যে ব্লক টাইপ ট্যাগ হচ্ছে এমন একটা ট্যাগ যেটা তার যতটুকু এরিয়া আছে সেইটুকু জায়গা বাদেও আরো বেশি করে জায়গা নেই। তো আমরা দিস ইজ আ প্যারাগ্রাফ যেটা আছে সেটাকে আমরা যদি এখানে ইন্সপেক্ট করে সিলেক্ট করি এলিমেন্টটাকে, দেখেন দিস ইজ আ প্যারাগ্রাফ কতটুকু টেক্সট, কিন্তু এরিয়া নিয়েছে এটা পুরোটা, হোয়াইট বরাবর পুরোটা জায়গা নিচ্ছে, উপরে নিচে 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 এবং পুরোটা নিচে, এখানে ডানে বামে পুরো জায়গাটা নিয়ে নিছে। এটা হচ্ছে আমাদের ব্লক টাইপ ট্যাগ। এটাকে আমরা চাচ্ছি যে ব্লক টাইপ ট্যাগই ব্যবহার করব আমরা, কিন্তু এটা হচ্ছে ইনলাইনের মতো আচরণ করবে, অর্থাৎ যেটুকু লেখা আছে সেটুকু জায়গায় দখল করবে। সেক্ষেত্রে আমরা এটাকে ইনলাইন ট্যাগে পরিণত করতে পারি ডিসপ্লে প্রপার্টি দ্বারা। তো আমরা পি ট্যাগের জন্য আমরা একটা ক্লাস নেই। ক্লাস কেন নিচ্ছি, কারণ অলরেডি আমরা পি ব্যবহার করছি, না হলে আমরা যদি এখানে পি যদি ক্লাস না নেই, আমরা যদি একটা পি এর জন্য এখানে কাজ করি তো যতগুলো পি আছে ওই পি নামে যতগুলো ট্যাগ আছে সবগুলোর জন্য সেটা হচ্ছে ব্যবহার হয়ে যাবে।
তো সেজন্য আমরা হচ্ছে ক্লাস দ্বারা এটাকে টার্গেট করতেছি, শুধু এই পিটাকে আমরা টার্গেট করতেছি। পি ক্লাস ইনলাইন, পি ক্লাস আমরা হচ্ছে ইনলাইন দিলাম। তারপর এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করলাম এবং স্টাইলস ডট সিএসএস এর ভিতর গেলাম এবং তারপর আমরা এটাকে ডট দিয়ে ইনলাইনটা লিখলাম। লেখার পর এখন আমরা এটা কিসের মতো আচরণ করতেছে, ব্লক টাইপ ট্যাগের মতো। ইনলাইনটা দেওয়ার পরে আমরা এটাকে ডিসপ্লে করে দিলাম কি ইনলাইন। এখন দেখা যাক, এখন দেখেন এটা কিন্তু যতটুকু লেখা আছে ততটুকু হচ্ছে জায়গাটুকু দখল করছে। কিন্তু পি ট্যাগ, এটা কিন্তু একটা পি ট্যাগ না, এটা কিন্তু একটা পি ট্যাগ। পি ট্যাগ পুরোটা জায়গা দখল করার কথা, কিন্তু এটাকে আমরা একটা ইনলাইন ট্যাগে রূপান্তর করে ফেললাম। আবার একটা ইনলাইন ট্যাগকে আমরা এইভাবে আমরা কিন্তু ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করতে পারি। এটা গেল আমাদের হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক। এটা অলরেডি কিন্তু ব্লক, একটা ব্লক টাইপ ট্যাগ। আমরা হচ্ছে এখানে ব্লক টাইপ অফ ভ্যালু দিতে পারি ব্লক, তখন এটা হচ্ছে ব্লকের মতো আচরণ করবে। অলরেডি এটা হচ্ছে ব্লক, ফলে আর আচরণ করার কিছু নাই। আমরা এটাকে যদি একটা আই ট্যাগ ভিতরে রাখি, এটা একটা প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এবং আমরা যদি লক্ষ্য করি এটা কিন্তু সম্পূর্ণ জায়গা দখল করছে, কারণ ডিসপ্লে আমরা হচ্ছে ব্লক করে দিছি। এটা একটা ইনলাইন ট্যাগ, অর্থাৎ আই ট্যাগ অর্থাৎ ইতালিক ট্যাগটা কিন্তু একটা ইনলাইন ট্যাগ, কিন্তু এটাকে আমরা ব্লক টাইপ ট্যাগে রূপান্তর করে দিছি। আবার ব্লক টাইপ ট্যাগকে আমরা হচ্ছে ইনলাইন ট্যাগে রূপান্তর করতে পারতেছি। এগুলো হচ্ছে আমাদের ডিসপ্লে ইনলাইন ব্লক। এ গেল আমাদের হচ্ছে ডিসপ্লে প্রপার্টি। এবং সবার শেষে আমরা শিখব অ্যানিমেশন। আমরা এটাকে ডিজাইন করা শিখবো এখন। তো সব কিছু আমরা রিমুভ করে দিই, রিমুভ করে দিলে হয়তো বুঝতে আরও সুবিধা হবে। আমাদের বাকি ডিজাইনগুলো আমরা হচ্ছে রিমুভ করে দিই। আচ্ছা, অনেকগুলো লিখছি আমরা, এখান থেকে রিমুভ করে দিলাম, এখানে রিমুভ হয়ে গেল। এবং অ্যানিমেশন আমরা এখানে যদি আসি, অ্যানিমেশনের জন্য আমাদের হচ্ছে মূলত প্রধানত দুইটা অংশ থাকে। একটা হচ্ছে আমাদের কি ফ্রেম রুলস এবং অ্যানিমেশন প্রপার্টি সমূহ। তো এগুলো কি আমরা সরাসরি দেখি। আচ্ছা, আমরা এখানে আসি, একটা আমরা এখানে ডিভ নেই বা স্প্যাম, আমরা একটা ডিভ নেই এখানে, ডিভ দিলাম এবং তারপর এখানে একটা ক্লাস নিলাম এনিমে। এটাকে আমরা ব্যবহার করলাম, বা এক্সাম্পল নামে একটা লিখি, আমরা এটাকে দিলাম হচ্ছে এক্সাম্পল, বুঝতে অসুবিধা যেন না হয়। তো এক্সাম্পল নামে আমরা যে হচ্ছে ক্লাসটা ব্যবহার করলাম, আমরা বাকিগুলো রিমুভ করে দিই, এগুলো তো আর লাগতেছে না। আচ্ছা, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এরপর এক্সাম্পল নেব কেন, আমরা আগেই নেব না, আমরা তো এখানে নেব এক্সাম্পল, আমরা এক্সাম্পলটা নিলাম। তারপর হচ্ছে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে আমরা এটাকে একটা হাইট ওয়াইট দিয়ে দিই, হাইট দিলাম, হাইট দিলাম আমরা 50 পিক্সেল। আচ্ছা, আমরা এবং ওয়াইট দিলাম, এটা আমরা হচ্ছে 50 পিক্সেল দিই, কিন্তু খুশি হলো না আমরা এখন, কারণ সব কিছু হয়ে গেছে কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার না দেওয়ার ফলে এটাকে দেখতে পাচ্ছি না। রেড কালারের একটা, এটাকে আমরা একটু বড় করি আর একটু, হোয়াইটও একটা স্কোয়ার সাইজের আমরা হচ্ছে এখানে রেড কালারের একটা বক্স তৈরি করলাম। এবং এটাই আমরা হচ্ছে এখন অ্যানিমেশন যোগ করব। তো অ্যানিমেশন যোগ করার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, দুইটা অংশ ব্যবহার করতে হবে, এক কিউব ফ্রেমস ব্যবহার করতে হবে আর অ্যানিমেশন প্রপার্টি ব্যবহার করতে হবে। প্রথমে আমরা একটা কিউব ফ্রেম তৈরি করব,
এবং কি ফ্রেম তৈরি করার পর সেটাতে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অ্যানিমেশন প্রপার্টিগুলো ব্যবহার করব। ব্যবহার করলে আমাদের ডিজাইনটা হচ্ছে আমাদের এখানে দেখাবে। তো আমরা সেটাই করি। আমরা হচ্ছে এখানে আসলাম, এরপর এখানে আমরা একটা হচ্ছে কি ফ্রেম ব্যবহার করব। কি ফ্রেমটা কি? কি ফ্রেম হচ্ছে কি ফ্রেমের ভিতরে আমরা অ্যানিমেশনটা নির্দেশ করে দেই যে এখানে কি কি হবে, সেটা হচ্ছে আমাদের কি ফ্রেমের ভিতর থাকে। কি ফ্রেম লিখবো, তারপর হচ্ছে আমরা অ্যানিমেশনের নাম লিখি এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা সেখানে হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো বর্ণনা করে দিই। এবং তারপর আমরা হচ্ছে সেই অ্যানিমেশনের যে নামটা নিছিলাম সেটা হচ্ছে আমাদের মূল যে যে জিনিসটাকে আমরা অ্যানিমেশন করতে চাই সেখানে আমরা এসে অ্যানিমেশনের নামটা এখানে বসে দেব। বসে দেওয়ার ফলে সেই অ্যানিমেশনটা এখানে কাজ করবে। আমরা হচ্ছে এখানে সরাসরি দেখি। আমরা প্রথমে নেব একটা অ্যাড চিহ্ন দেব, তারপর লিখব কি ফ্রেমস লিখলাম। তারপর এখানে আমাদের অ্যানিমেশন নেম দিতে হবে। আমরা এখানে কালার চেঞ্জ করব, কালার ছোট হাতের দিই, কালার চেঞ্জার। এটা হচ্ছে আমাদের এই কালার চেঞ্জার যেটা দিলাম আমরা, এটা আমরা হচ্ছে ইচ্ছা মতো দিলাম এবং এটা হচ্ছে আমাদের অ্যানিমেশনের নাম। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব এবং এরপর আমরা এটার ভিতর যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর আমরা হচ্ছে আমাদের অ্যানিমেশনগুলো বর্ণনা করে দেব। তো আমরা এখানে একটা 0% নিই, 0% দিলাম এবং 0% এখানে কি হবে সেটা আমরা এখানে বর্ণনা করে দেব। 0% এখানে হচ্ছে কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে রেড 0% থাকার সময়। এবং তারপর যখন হচ্ছে আবার হচ্ছে যখন 30% যাবে তখন হচ্ছে আবার দিলাম 30%। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। তারপর আবার যখন হচ্ছে 50% যাবে তখন হচ্ছে আবার এটা 50% যাওয়ার পর এটা হচ্ছে আবার কোন কালার হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে অরেঞ্জ বা ব্লু দিলাম। এরপর 75%, এখানে 25% দিই তাহলেই ভালো হবে মনে হয়। 25% দিলাম, 50% এবং তারপর হচ্ছে আবার 75% দিই। 75% হলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আবার কালার হচ্ছে দিলাম ইয়েলো এবং 100% এখানে দেব 100%। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, এখান থেকে আমরা খুঁজে বের করি, ব্রাউন দেই, ব্রাউন। এগুলো হচ্ছে আমরা কালার ব্যবহার করলাম। যে 0% থাকার সময় হচ্ছে রেড কালার হবে এবং তারপর হচ্ছে আবার চেঞ্জ হয়ে গ্রিন হবে, তারপর আবার ব্লু হবে এবং তারপর হচ্ছে ইয়েলো হবে, তারপর ব্রাউন হবে। আমরা যেহেতু এই ডিপটাকে যে আমরা যে ডান পাশে যে রেড কালার যে সার্কেলটা যে স্কোয়ার যে ডিপটা নিছি সেটা হচ্ছে আমরা এখানে চেঞ্জ করব রং। সেটা চেঞ্জ করার জন্যই আমরা কিন্তু হচ্ছে এখানে কি ফ্রেমসের ভিতরে এইগুলো অ্যানিমেশন তৈরি করছি। তো এটা কিন্তু আমরা এখানে ব্যবহার করব। ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে, আমরা কিছু স্বতন্ত্র এখানে প্রপার্টি আছে। আমরা এখানে মূলত অনেকগুলো প্রপার্টি আছে, আমরা এখানে 5টা প্রপার্টি ব্যবহার করা শিখব এবং সবগুলো আমরা হচ্ছে আলাদাভাবে ব্যবহার করব। অ্যানিমেশন নেম, অ্যানিমেশন ডিউরেশন, অ্যানিমেশন টাইমিং ফাংশন, অ্যানিমেশন ডিলে এবং অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট। এগুলো হচ্ছে আমরা এখানে শিখব। এখানে কিন্তু বর্ণনা করে দেওয়া আছে। প্রথমে আমরা অ্যানিমেশন নেমটা ব্যবহার করি। অ্যানিমেশন নেম, আমরা একটা অ্যানিমেশন নেম ব্যবহার করি। অ্যানিমেশনের নামটা আমরা এখানে বলে দিই। অ্যানিমেশনের নাম আমরা কি দিয়েছিলাম, কালার চেঞ্জার, আমরা এখানে এটাকে বলে দিই এবং তারপর হচ্ছে আমাদের দিতে হবে কি, তারপর আমাদের এখানে অ্যানিমেশনটা কতক্ষণ ধরে চলবে সেখানে আমাদের অ্যানিমেশন ডিউরেশন দিতে হবে। ডিউরেশন কত সেকেন্ড ধরে, আমরা 2s দিলাম যে 2 সেকেন্ড ধরে আমাদের অ্যানিমেশনটা চলবে। দেখেন চেঞ্জ হয়ে গেল না, আমরা 10 সেকেন্ড দিই,
চেঞ্জ হচ্ছে কিন্তু আমাদের কালারগুলো। আমরা এটাকে বড়, সরি এটা বড় হয়ে গেল কেন, আমরা হচ্ছে এটাকে বড় করি। আমাদের কিন্তু এখানে 10 সেকেন্ড যাবত এটা হচ্ছে আমাদের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রথমে হচ্ছে কি, প্রথমে সাধারণ অবস্থায় 0% থাকতে রেড হচ্ছে, তারপর গ্রিন হয়ে গেল, তারপর ব্লু হয়ে গেল, এবং তারপর ইয়েলো, এবং তারপর হয়ে গেল আমাদের ব্রাউন কালার, চলে থেমে গেল, আবার রেড কালার হয়ে গেল। এটা হচ্ছে ব্রাউন কালার না দিয়ে অন্য কালার দিলে হয়তো ভালোভাবে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আবার হচ্ছে চালু হয়ে গেল। তারপর থেমে গেল। কিন্তু আমরা চাচ্ছি যে এটা হচ্ছে চলতেই থাকবে বা 2-3 বার চলবে। এটা কিন্তু আমরা হচ্ছে ঠিক করে দিতে পারি। অ্যানিমেশন, আমরা এখানে হচ্ছে আরেকটা প্রপার্টি ব্যবহার করব, অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট, যে অ্যানিমেশনটা হচ্ছে কয়বার চলবে। অ্যানিমেশনটা কয়বার চলবে সেটা হচ্ছে আমরা এখানে বলে দিতে পারবো। এখানে আমরা দিলাম হচ্ছে 2, অ্যানিমেশনটা 2বার যেভাবে চলতেছে এভাবে 2বার চলবে। গ্রিন হলো, তারপর হচ্ছে ব্লু, ইয়েলো, তারপর হচ্ছে এখানে আরেকটা কালার এসে আবার রেড হলো, আবার এরকম আবার হচ্ছে কালারগুলো চেঞ্জ হচ্ছে। প্রথমবার হয়ে গেল এবং দ্বিতীয়বার এবার চলতেছে। তারপর দেখি আমরা, তারপর রেড হয়ে গেল, 2বার হওয়ার পর কিন্তু এখানে থেমে গেল। এটা হচ্ছে আমাদের অ্যানিমেশন ইরিটেশন কাউন্ট। এবং এটা হচ্ছে ইরিটেশন কাউন্টটাকে আমরা ইচ্ছা মতো এখানে চেঞ্জ করে দিতে পারি, আমরা আরও বেশি করে দিতে পারি, এবং এটাকে আমরা হচ্ছে ইনফিনিটি করে দিতে পারি, যে এটা চলতেই থাকবে আর থামবে না, সব সময় এটা হচ্ছে চলতেই থাকবে। এরকম কালার সব সময় চেঞ্জ হতেই থাকবে, এটা কালার চেঞ্জ হতেই থাকবে। এবং তারপর আমরা এখানে প্রপার্টি ব্যবহার করতে পারি আরও, যে অ্যানিমেশন টাইমিং ফাংশন এবং ডিলে ফাংশন। অ্যানিমেশন ডিলে, আমরা প্রথমে অ্যানিমেশন ডিলে এটাকে ব্যবহার করি এবং আমরা করে দিই কি 5s, 5 সেকেন্ড এরকম যেরকম আছে সেরকমই থাকবে। 5 সেকেন্ড পর হচ্ছে কালার চেঞ্জ হওয়া শুরু হবে। দেখেন, আমরা যদি আবার রিফ্রেশ দিই, 5 সেকেন্ড লাল কালার থাকবে এবং তারপরে হচ্ছে আমাদের কালার চেঞ্জ হওয়া শুরু হবে। এটাকে বলা হয় অ্যানিমেশন ডিলে। তারপর আমরা ব্যবহার করতে পারি কি, অ্যানিমেশন টাইমিং ফাংশন। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা অ্যানিমেশন টাইমিং ফাংশন। এটা আমরা ইচ্ছা মতো এখানে টাইমিং ফাংশনটা করে দিতে পারি। যে যেমন হচ্ছে এটা কেন ব্যবহার করা হয়, এটা ব্যবহার করা হয়, মনে করেন আমরা হচ্ছে প্রথমে এটা ধীরে শুরু হবে, তারপর আবার হচ্ছে মাঝখানে দিকে খুব তাড়াতাড়ি চলবে এবং তারপর আবার আস্তে আস্তে চলবে, বা হচ্ছে প্রথমে ধীরে শুরু হবে এবং ধীরে শেষ হবে, এরকম করে আমরা দিতে পারি। যেমন আমরা এখানে যদি ইজ ব্যবহার করি, 5 সেকেন্ড পর ধীরে কালার চেঞ্জ হওয়া শুরু হলো। এখানে আমি হচ্ছে সবগুলো ভ্যালু এখানে দিচ্ছি, যে ইজ মানে হচ্ছে এখানে ডিফল্টভাবে ইজ থাকে, ধীরে শুরু হবে, দ্রুত মাঝে এবং ধীরে শেষ হবে। লিনিয়ার হচ্ছে একই গতিতে চলবে। ইজ ইন মানে ধীরে শুরু হবে তারপর দ্রুত চলবে। ইজ আউট মানে দ্রুত শুরু হবে তারপর ধীরে চলবে। ইজ ইন আউট ধীরে শুরু হবে ধীরে শেষ হবে। এবং তারপরে এখানে কাস্টম আমরা এখানে ব্যবহার করতে পারি। এগুলো আমরা হচ্ছে পরে অন্য কোনো সময় আমরা শিখব। তো এগুলো হচ্ছে আমাদের অ্যানিমেশন, এটা কিন্তু চলতে আছে, অ্যানিমেশন টাইমিং ফাংশন। এগুলো হচ্ছে আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা শিখলাম ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, টেক্সট শ্যাডো, বক্স শ্যাডো, অপাসিটি, হোভার, পজিশন, জেড ইন্ডেক্স, ডিসপ্লে ইন লাইন এবং ব্লক কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। এবং এই সবার শেষে আমরা শিখলাম অ্যানিমেশন। তো এগুলো ব্যবহার করে আমরা কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট তৈরি করতে পারি।
আমরা প্রায় সব কিছু শিখে ফেলছি। একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করার জন্য যা যা লাগে প্রায় আমরা সব কিছু শিখে ফেলছি। এরপর আমরা শুধু একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ অর্থাৎ মোবাইল, ট্যাব, ভার্সনে বা সকল ডিভাইসে সুন্দর দেখানোর জন্য যেগুলো জিনিস ব্যবহার করতে হয় সেগুলো শুধু আমরা ব্যবহার করব। যেমন ডিসপ্লেই ব্যবহার করব, কিন্তু ডিসপ্লে প্রপার্টির ভিতর আমরা ভ্যালু ফ্লিক্স এবং গ্রিড সম্পর্কে জানব। তো আজকের ভিডিওটি আজকের ক্লাসটি এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাসে আমরা এই রেসপন্সিভ করা শিখব, এবং আজকের ক্লাস এবং গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে আমরা কিন্তু একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করতে পারবো। এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।